সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় প্রথম অধ্যায়ে আছে হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং। আমরা এর আগের ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সিলেবাস, নম্বর বন্টন কেমন হবে এগুলি সম্পর্কে জেনেছি। আজকে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়ের কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা এই জিনিসগুলি সম্পর্কে জানতে পারব। হিসাব বিজ্ঞানের ধারণা পাবো, হিসাব বিজ্ঞান সম্পর্কে, লেনদেন সম্পর্কে জানতে পারব, হিসাব সম্পর্কে জানতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান যেটাকে আমরা ইংলিশে অ্যাকাউন্টিং বলি, হিসাব বিজ্ঞান শব্দটি মূলত হিসাব এবং বিজ্ঞান এই দুটি শব্দের সম্মিলিত রূপ। হিসাব আর্থিক লেনদেনের গণনা কার্য। হিসাব বলতে কি বোঝায়? আর্থিক লেনদেনের গণনা কাজ। বিজ্ঞান কি? কোনো বিশেষ সম্পর্কে সঠিক ব্যবহারিক ও বাস্তবিক বিশুদ্ধ জ্ঞানকে বোঝায়। হিসাব হলো আর্থিক লেনদেনের গণনা কার্য, বিজ্ঞান হলো কোনো বিশেষ সম্পর্কে সঠিক ব্যবহারিক ও বাস্তবিক বিশুদ্ধ জ্ঞান লাভ করা। আমরা দুইটি মিলে কি পেলাম? হিসাব বিজ্ঞান। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আর্থিক ঘটনা সমূহকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও উহার ফলাফল বিশ্লেষণ করাকে বা বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। আমি আবার বলছি, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য আর্থিক ঘটনা সমূহকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ ও ওর ফলাফল বিশ্লেষণ করার কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই হিসাব বিজ্ঞানের পুরো প্রক্রিয়াকে একটা ছকের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আর্থিক লেনদেনগুলো চিহ্নিতকরণ ও লিপিবদ্ধকরণ, এরপরে শ্রেণীবদ্ধকরণ, সংক্ষিপ্তকরণ, এরপরে আর্থিক প্রতিবেদন অর্থাৎ লাভ লোকসান নির্ণয় বা আর্থিক অবস্থা নির্ণয়। লাভ লোকসান নির্ণয় এবং আর্থিক অবস্থা নির্ণয় করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা ভিন্ন পক্ষকে তথ্য সরবরাহ করা হয়। লাভ লোকসান নির্ণয় বা আর্থিক প্রতিবেদন ব্যাখ্যা বিশ্লেষণ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা আগ্রহী বিভিন্ন পক্ষকে তথ্য সরবরাহ করা হয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে
প্রতিষ্ঠানের কার্যাবলী সমাধান করে। এটাই হলো পুরোটা হিসাব বিজ্ঞানের একটা প্রক্রিয়া। আমি আবার বলছি, প্রথমে আর্থিক লেনদেনগুলিকে চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ করতে হবে, এরপরে শ্রেণীবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ, আর্থিক প্রতিবেদন নির্ণয় অর্থাৎ লাভ লোকসান বা আর্থিক অবস্থা নির্ণয় করা, এই আর্থিক প্রতিবেদনকে ব্যাখ্যা বিশ্লেষণ করা। এই দুটি তথ্যই ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সরবরাহ করা হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবসা প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পাদন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের ইতিহাস মানব ইতিহাসের মধ্যে পুরাতন ও প্রাচীন। আধুনিক যুগে মানুষ গুহায় প্রস্তরখণ্ডে হিসাব রাখত, গুহায় দাগ কেটে হিসাব রাখত, পরবর্তীতে দরজার কপাটে দেওয়ালে রং করে হিসাব রাখত। এবার বিভিন্ন বিবর্তনের মাধ্যমে আধুনিক পর্যায়ে হিসাব এসেছে। লুকা পেসিওলি নামক একজন ইটালি ধর্মযাজক বা পাদ্রী 1494 সালে তার সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালাইট গ্রন্থে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতির প্রবর্তন করেন। এই জন্য লুকা পেসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। আমরা হিসাবের উদ্দেশ্য প্রয়োজনীয়তাকে প্রথমত দুই ভাগে ভাগ করলাম: মৌলিক উদ্দেশ্য, সহায়ক উদ্দেশ্য। মৌলিক উদ্দেশ্যের মধ্যে প্রথম হলো স্থায়ী হিসাব সংরক্ষণ করা। একটা ব্যবসা প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সম্পন্ন হয়, অসংখ্য লেনদেন মনে রাখা সম্ভব নয়। তাই স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করা হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্য। আর্থিক ফলাফল জানা যায়, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি কি অবস্থা আছে সেটাও আমরা হিসাব প্রক্রিয়ার মাধ্যমে জানতে পারি। আর্থিক চিত্র প্রকাশ, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠান কি রকম সম্পদ আছে, দায় আছে, সেটাও আমরা হিসাব বিজ্ঞান চর্চার মাধ্যমে জানতে পারি। পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করা। বিভিন্ন তথ্য দিয়ে আর্থিক প্রতিবেদনের বিচার বিশ্লেষণ করে হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে পরিকল্পনা প্রণয়নে, নীতি নির্ধারণে ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। মূল্যবোধ সৃষ্টি। হিসাব রক্ষণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরীক্ষা কাজ পরিচালনা হয়। সেখানে যাতে জাল জালিয়াতি না হয়, ভুল চুরি জালিয়াতি না হয়, সেখানে মূল্যবোধের সৃষ্টি হয়। অর্থাৎ তারা যাতে চুরি জালিয়াতি করতে না পারে সেটা হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি। সহায়ক উদ্দেশ্য। দৈনন্দিন দেনাপাওনা পরিমাণ জানা যায় ও নিষ্পত্তি করা যায়। হিসাব বিজ্ঞান চর্চার মাধ্যমে আমরা প্রতিদিনের ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন পক্ষের কাছ থেকে কত টাকা পাবে বা বিভিন্ন পক্ষের নিকট কত টাকা দেনা আছে সেটা জানতে পারে এবং নিষ্পত্তি করা যায়। ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। পূর্ববর্তী বছরের আয় লাভের সাথে বর্তমান বছরের আয় লাভ
বা খরচ তুলনা করে ব্যবসায়ী তার ব্যয় নিয়ন্ত্রণ করতে পারে। কর নির্ধারণে সহায়ক, অর্থাৎ আমাদের দেশের রাজস্বের মূল উপাদান হল কর। যেহেতু সুষ্ঠু সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব রক্ষণ করা হয়, বিভিন্ন কর কর্তৃপক্ষ, ভ্যাট কর্তৃপক্ষ তাদের চাহিদা মোতাবেক তথ্য তারা দিতে পারে। আইনগত চাহিদা পূরণ, হিসাব বিজ্ঞান অর্থাৎ হিসাব রক্ষণ প্রক্রিয়াটা বিভিন্ন আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত, যেমন কোম্পানি আইন, ভ্যাট আইন, শিল্প আইন, অংশীদারি আইন। তাহলে এখানে যেহেতু তার হিসাব প্রক্রিয়াটা আইন দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাহলে এখানে বিভিন্ন পক্ষের তথ্য নিতে সুবিধা হয়। সঠিক ও ত্বরিত সিদ্ধান্ত গ্রহণ, হিসাব রক্ষণের সাথে জড়িত কর্তৃপক্ষ অর্থাৎ বিভিন্ন ক্লারিক্যাল লোকজন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সঠিক এবং ত্বরিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। মূলত স্থায়ীভাবে হিসাব সংরক্ষণ করা, বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাব লিপিবদ্ধ করা, আর্থিক প্রতিবেদন অর্থাৎ লাভ লোকসান, আর্থিক অবস্থা জানা, এগুলি বিচার বিশ্লেষণ করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা বিভিন্ন কর্তৃপক্ষকে সহায়তা করা হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য। এবার আমরা লেনদেন সম্পর্কে জানব। লেনদেন বা ট্রানজেকশন। লেনদেনে যাবার আগে আমি ঘটনা সম্পর্কে একটু করে বলি। আর্থিক ঘটনা, ফিনান্সিয়াল ইভেন্ট। অনার্থিক ঘটনা, নন ফিনান্সিয়াল ইভেন্ট। ঘটনা কি কোনো বিশেষ মুহূর্তে বা সময়ে সংঘটিত কোনো বিচ্ছিন্ন ক্রিয়াকলাপকে ঘটনা বলে। আরো সংক্ষেপে বললে এই পৃথিবীতে যাহা ঘটে তাহাই ঘটনা। হিসাব বিজ্ঞানের দৃষ্টিতে আমরা ঘটনাকে দুই ভাগে ভাগ করতে পারি।
আর্থিক ঘটনা, ফাইন্যান্সিয়াল ইভেন্ট, অনার্থিক ঘটনা, নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট। যে ঘটনার সাথে অর্থের সম্পর্ক আছে, যে ঘটনাকে অর্থ দিয়ে পরিমাপ করা যায়, সেটা আর্থিক ঘটনা। যেমন 10,000 টাকার আসবাবপত্র ক্রয়, এটা একটা আর্থিক ঘটনা। বেতন প্রদান 5,000 টাকা, আর্থিক ঘটনা। অনার্থিক ঘটনা, নন ফাইন্যান্সিয়াল ইভেন্ট, যে ঘটনার সাথে অর্থের সম্পর্ক নাই, যে ঘটনাকে অর্থ দিয়ে পরিমাপ করা যায় না, সেটা অনার্থিক ঘটনা। যেমন রহিম ব্রাদার্সকে মাল ক্রয়ের জন্য ফরমাইশ দেওয়া হলো 50,000 টাকা। এটা একটা অনার্থিক ঘটনা। এই জন্য এই আর্থিক ঘটনা থেকেই লেনদেনের সৃষ্টি। লেনদেন, আদান প্রদান বা গ্রহণ দান। কিসের আদান প্রদান? অর্থের আদান প্রদান বা গ্রহণ। অর্থ কেউ গ্রহণ করবে, কেউ প্রদান করবে। ঘটনাকে দুইভাবে ভাগ করা হয়, আর্থিক ঘটনা, অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনাটাই লেনদেন। এই জন্য বলা হয় সকল লেনদেনই ঘটনা, সকল ঘটনা লেনদেন নয়। অর্থাৎ অনার্থিক ঘটনাগুলি লেনদেন নয়। তাহলে এখন লেনদেন বা ট্রানজাকশন কাকে বলে? অর্থের আদান প্রদান বা অর্থের মক্কেলদের পরিণতিযোগ্য কোন ঘটনা যা আর্থিক অবস্থার পরিবর্তন করে, উহাকে লেনদেন বলে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোন ঘটনা যা কারবার আর্থিক অবস্থার পরিবর্তন করে, তাকে লেনদেন বলে। এখানে লেনদেনের মূল দুটি বৈশিষ্ট্য, সেটা হলো, একটা হলো অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, দ্বিতীয়টা হলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, সেটা হলো লেনদেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন লেনদেনের প্রকৃতি বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদেরকে জানাবো। লেনদেনের প্রধান বৈশিষ্ট্য হলো আর্থিক অবস্থার পরিবর্তন। অর্থাৎ লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। সেটা কি? সম্পদ, দায়, মালিকানা শর্ত, অ্যাসেট, লায়াবিলিটিস, ওনার সিকিউরিটি। সম্পদ, দায়, মালিকানা শর্তের পরিবর্তন করতে হবে। আর্থিক অবস্থার পরিবর্তন হলে সেটা লেনদেন হবে। তাইলে আর্থিক অবস্থার পরিবর্তন লেনদেনের একটি বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্য। আর্থিক অবস্থার পরিবর্তন দুভাবে হতে পারে।
মালিকানা শর্তের পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন। মালিকানা শর্তের পরিবর্তন কিরকম, আমি একটা উদাহরণ দিই। নগদে বিক্রয় 5,000 টাকা। নগদে বিক্রি করলে নগদ টাকা আসবে, অর্থাৎ সম্পত্তি বাড়বে, আবার বিক্রি কারণে ওনার সিকিউরিটিও বাড়বে। তাইলে নগদে বিক্রয় 5,000 টাকা, এই লেনদেন আমরা কি দেখলাম, মালিকানা শর্তের পরিবর্তন হলো, অর্থাৎ ওই ওনার সিকিউরিটি বা মালিকানা শর্ত বৃদ্ধি পেল, সম্পত্তি বৃদ্ধি পেল। কাঠামোগত পরিবর্তন, অফিসের জন্য কম্পিউটার ক্রয় 10,000 টাকা, এখানে অফিস সরঞ্জাম হয়, অফিস সরঞ্জাম বৃদ্ধি পেল, নগদ টাকা হ্রাস পেল। অর্থাৎ দুইটাই সম্পদ, একটা সম্পদ বৃদ্ধি পেল, একটা সম্পদ হ্রাস পেল। অফিসের জন্য কম্পিউটার ক্রয় 10,000 টাকা, অফিস সরঞ্জাম এবং নগদান দুইটাই কিন্তু সম্পদ। এখানে কিন্তু এই লেনদেনে কিন্তু মালিকানা শর্ত নাই। তাইলে আর্থিক অবস্থা পরিবর্তন দুইভাবে হইতে পারে, মালিকানা শর্তের পরিবর্তন হইয়াও হতে পারে, অথবা কাঠামোগত পরিবর্তনের কারণেও হতে পারে। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, প্রতিটি লেনদেন, প্রতিটি ঘটনা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা প্লেন দুর্ঘটনায় মারা গেলেন, সেখানে সেই ঘটনাটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য নয়, সুতরাং এটা লেনদেন নয়। কর্মচারী নিয়োগ দিলেন মাসিক 10,000 টাকা বেতনে, কর্মচারী নিয়োগ দেওয়ার সাথে অর্থের লেনদেন এখনো হয় নাই, অর্থের মাপকাঠি পরিমাপযোগ্য হয় নাই, সুতরাং এটাও লেনদেন নয়। দ্বৈত সত্তা, প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে, একটি পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট। অর্থাৎ প্রতি লেনদেন হতে হলে দুটি পক্ষ অবশ্যই থাকতে হবে, প্রতিটি লেনদেন হবে স্বয়ংসম্পূর্ণ। একটি লেনদেনের সাথে এক বা একাধিক লেনদেনের সম্পর্ক থাকতে পারে, কিন্তু প্রতিটি লেনদেন হবে স্বয়ংসম্পূর্ণ। লেনদেনের দৃশ্যমানতা, লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। যেমন আদ্রপত্র ক্রয় 20,000 টাকা, এটা একটা দৃশ্যমান লেনদেন, আদ্রপত্র দেখা যায়। আবার আসবাবপত্রের অবচয় ধরা হলো 1,000 টাকা। অবচয়টা দেখা যায় না, কিন্তু সম্পত্তির মূল্য হ্রাস পায়, এটা একটা অদৃশ্যমান লেনদেন। লেনদেন হতে হলে প্রামাণ্য ঘটনা, অর্থাৎ অফিস সরঞ্জাম ক্রয়, আসবাবপত্র ক্রয়, এটার বিপরীতে রসিদ রাখতে হবে প্রমাণ হিসাবে, ভাষা রাখতে হবে, ইত্যাদি রাখতে হবে। তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলি থাকলে আমরা সেটিকে লেনদেন বলবো।
লেনদেনে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে, অর্থাৎ টাকা থাকতে হবে, লেনদেনে দুটি পক্ষ থাকবে, প্রতিটি লেনদেন স্বয়ং সম্পন্ন হবে, লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমানও হতে পারে। প্রামাণ্য ঘটনা, অর্থাৎ প্রতিটি লেনদেনের পক্ষে দলিল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা পেলাম, লেনদেন ঘটনা ইত্যাদি সম্পর্কে জানতে পারলাম। আগামী ক্লাসে আমরা হিসাব সম্পর্কে আলোচনা করব। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।